তো আমি সন্দীপের তরফ থেকে যখন অ্যাসিওরেন্স পাচ্ছিলাম না, তখন কিন্তু আমি সোমা ধরিত্রীকে দিয়ে, হ্যাঁ, সোমা ধরিত্রী খুব চেষ্টা করেছিল যে সংসারটা হোক। এবং তারা যখন চেষ্টা করে, সেই চেষ্টাটার মধ্যে অপোনেন্ট তরফ থেকে সেই কথাগুলো রিভিল করে কে? এই ঘোড়া। আর আমরা জানতাম ওয়াইটিতে কোনো প্রমাণ ছাড়া প্রথম যদি কেউ কোনো কথা তুলে নিয়ে আসে, সে হচ্ছে একমাত্র ঘোড়া। আর আরো একজন আছে টুকিটাকি, যার কাজ হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত জীবন পরিসরে ঢুকে গিয়ে কুটকাচারি করার নাম করে তাদের ব্যক্তিগত জিনিসগুলোকে তুলে নিয়ে এসে উইদাউট এনি প্রমাণ। একসময় তাকেও কিন্তু আমি ভালো চোখে দেখতাম, কিন্তু পরবর্তী দিনে দেখলাম সে সমস্ত কিছু ওপেন টু অল করে দিচ্ছে, ভিতরের জিনিস যেগুলো আমি জানতে পারছি, আমি বলতে পারছি না, উনি দেখলাম একদম অনর্গল বলে দিলেন এবং এত সুন্দর বানিয়ে দিলেন। কোনদিন মানে সন্দীপ নাকি সিঁদুর পরিয়ে তারাপীঠে বিয়েও করে নিয়েছে। দেখুন, আমি একজন মানবাধিকার কর্মী। আমার কাজ মানুষের অধিকার রক্ষা করা। অর্থাৎ কি কি অধিকার? যে অধিকারগুলো আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, সেই অধিকারগুলোর মধ্যে ফ্রিডম অফ স্পিচ, সেই অধিকারগুলোর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, নির্ভয় জীবনযাপন, অনেক 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 অধিকার আছে। আস্তে আস্তে হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাক্ট 1993 অনুযায়ী আপনাকে অনেক কিছু দিতে বাধ্য সরকার। আর এই সরকার যদি আপনাকে না দেয়, সাথে সাথে আপনারা আপনাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে অথবা রাজ্য মানবাধিকার কমিশন আছে তার দ্বারস্থ হবেন, যার অর্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট। সেই অর্ডারের বেসিসে আপনি কাজ করবেন। তো আমার কাজ আইনের হাত ধরে আইনকে রক্ষা করা, আইনের হাত ধরেই আইনকে রক্ষা করা। অর্থাৎ আমি যে কাজগুলো করি সেগুলো পুলিশ প্রশাসন সরকারকে বাধ্য করিয়ে কাজ করানো। মানে অর্ডার এনে সেই অর্ডারটা, চলে এলাম লিখছে, সেই অর্ডারটা এক্সিকিউট করানো। মঞ্জু রায় চলে এসছেন, ও কংগ্রাচুলেশন ফর 10K, থ্যাংক ইউ। তো সেই অর্ডারটাকে এক্সিকিউট করানো পুলিশ প্রশাসনকে দিয়ে, সেটাই আমার কাজ। আর সেই কাজটাই আমি একটানা করে চলেছি। এখন দেখুন, কিছু প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবার মতো করে কিছু জিনিস আপনাদের সামনে কিন্তু নজরে এসে পড়ছে। আপনারা অনেকে ইগনোর করেন, অনেকে আহ, বলেন যে এই ঢুকবোই বা কি করতে, আবার অনেকে ওই যে বললাম ইগনোরেন্স দিয়েই আপনারা পেরিয়ে যান। ঠিক যেমন অনুব্রত মণ্ডলের মনোপ্রুত হয়নি বলে তিনি পুলিশ প্রশাসনকে তার গালাগালি করে দিলেন। নিশ্চয়ই অনেকে অডিওটা শুনেছেন আপনারা। পুলিশ প্রশাসনকে যে ভাষায় যেভাবে গালাগালি করেছে তার মা বোনেদের নিয়ে, সেই ভিডিওটা আশা করছি আপনারা সবাই শুনেছেন, তাই তো? তিনি কিন্তু প্রশাসনের আধিকারিক, যিনি থানার আইসি, সেই আইসিকে তার যে শব্দ চয়ন, ভাষা অশ্লীল শব্দ দিয়ে, মুখ দিয়ে, ফ্রিডম অফ স্পিচ তো আছেই, তাই না? ফ্রিডম অফ স্পিচ, তার শব্দ চয়নগুলো দিয়ে তিনি একটা আইসিকে গালাগালি করেছেন। এবার অনেকে বলবে ফ্রিডম অফ স্পিচে তো রোদ্দুর রায়ও গালাগালি করে, অনুব্রত মণ্ডলও গালাগালি করেছে, অসুবিধা কি আছে? যা খুশি তাই ভাষা বলা যায় তো, যায় তো? না, নন বেলেবল সেকশনে অনুব্রত নামেও এফআইআর হয়েছে এবং এখন অনুব্রত মণ্ডল লাপাতা। এখন উনি বেল নেবার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তার আইনজীবীরা যাচ্ছেন, বলছেন অসুস্থ আছেন, কিন্তু কোথায় অসুস্থ হয়ে ঢুকে আছেন আমরা কেউ জানতে পারছি না। তেমনি আমি যখন আসি আপনাদের এই ওয়াইটিতে, এই ইউটিউব চ্যানেলের মারফত দিয়ে আমি যখন ঢুকি, তখন দেখি যে ফ্রিডম অফ স্পিচের ধাজিয়া উড়ে গেছে। ফ্রিডম অফ স্পিচের ধাজিয়া উড়ে গেছে। অনেকে শব্দ চয়নের ক্ষেত্রে তো ফ্রিডম অফ স্পিচের কতদূর যাওয়া যেতে পারে বা এখতিয়ার থাকা উচিত, এই নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার একটা আইন আনার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে এই চেষ্টা চলছে এবং সেটা এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এই ফ্রিডম অফ স্পিচের আপনার কাছে যেটা আনন্দের বস্তু, অর্থাৎ আপনি কাউকে মিম করছেন বা ট্রোল করছেন,
বা আপনি কাউকে রোস্ট করছেন, কিন্তু আপনার রোস্টিংটা বা আপনার মিমটা বা আপনার করা জোকসটা আরেকজনের কাছে কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা মাপার মতো কোনো দাঁড়িপাল্লা নেই। আরেকজনের কাছে ধরুন একজন আর কি কলতলায় পড়ে গেল জল খেতে গিয়ে বা কল টিপতে গিয়ে পড়ে গেল, আপনি সেটা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলেন, আমরা সবাই হাসলাম। কিন্তু যে পড়ে গেল তার কতটা লাগলো বা তার কতটা আঘাত লাগলো সেই আঘাতটা বোঝার মতো ক্ষমতা আমাদের অনেকেরই নেই। তাই মুখ দিয়ে যা খুশি বলা যায়, আর যা খুশি বলার পর আমি যদি কেস খাই, তাহলে এটা আপনাদেরকে ভেবে নিতে হবে যে আমার কথার মধ্যে এমন কিছু শব্দ ছিল বা এমন কিছু ঘটনা আমি ঘটিয়েছি যেটা সত্যি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। অর্থাৎ অনুব্রত মণ্ডলও রাত্রেবেলায় ভালো করে জানতো যে আমি এমন একটা ওষুধ খাচ্ছি যে ওষুধে যা খুশি তাই বেরিয়ে যাচ্ছে, সে রেকর্ড করছে, সে রেকর্ড করছে, অপোনেন্ট পক্ষ সেটা রেকর্ড করছে, সেটা সে একদম ওয়েল নোন। জানার পরেও তার মা বোনেদের উদ্দেশ্যে যে শব্দগুলো বললেন, তাতে করে কতগুলো সেকশন অ্যাড হয়েছে বিএনএসএস আন্ডারে, ভারতীয় নাগরিক সংহিতার আন্ডারে, তা কিন্তু আপনাদের সামনে কিন্তু প্রমাণ হিসাবে অনুব্রত মণ্ডলের কেসটাই কিন্তু উদাহরণ। আজকে বিগত 1 বছর ধরে আমি আপনাদের কাছে এটা বোঝাতে এসেছিলাম যে আপনারা ভারতবর্ষে বসবাস করেন, ভারতবর্ষে বসবাস করেন এবং ভারতবর্ষের একটা ছোট্ট প্রদেশ, তার তার পশ্চিমবঙ্গ, তার সেই প্রদেশের একটা কমিউনিটিতে আপনারা নিজেদেরকে নাম দিয়েছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু কন্ট্রোভার্সির অ্যাকচুয়ালি মিনিং কি হয় বা কন্ট্রোভার্সি কোন লেভেল পর্যন্ত হতে পারে, তা কিন্তু আমি এই বেশ কদিন ওয়াচ করে যথেষ্ট কিছু বুঝে গেছি। কি কি বুঝে গেছি? যেখানে ব্যক্তি আক্রমণ, ব্যক্তি আক্রমণের বাইরে কন্ট্রোভার্সি শব্দটার মিনিং অনেকের মধ্যে কিন্তু নেই, অরিজিনালি নেই। এবার বলবেন রোস্টাররা তো রোস্টিং করছে, রোস্টাররা রোস্টিং করছে, তাদের একটা জোন আছে, তারা রোস্টিং করে। সেই রোস্টিং এর মধ্যে তারা কিন্তু কন্ট্রোভার্সি কতটা দেয় না দেয় সেটা আমাদের দেখে একটু হাসলেই ব্যাস, রোস্টিং ভিডিও এন্ড। সে এটা বলেছে ওটা বলেছে, ওইখান থেকে ওইটুকু ওইটুকু একটু একটু পয়েন্ট কেটে 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 এনে এটা করেছে এটা বলেছে ব্যাস বলেই রোস্টিং ভিডিও এন্ড হয়ে যাচ্ছে। কিন্তু কন্ট্রোভার্সি যখন আপনারা করতে বসছেন, কোনো কিছু দেখাচ্ছেন না, শুধু মুখে বলছেন, এবং মুখে বলার পর কি করছেন? কাউকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করছেন, কাউকে বাচ্চা নিয়ে আক্রমণ করছেন, কারোকে মুখ দিয়ে এমন শব্দ চয়ন করছেন যে মুখ দিয়েই মনে হচ্ছে তার শারীরিক গঠন, সেই গঠনটা পুরো নাঙ্গা করে দিচ্ছেন লোকের সামনে। তার শারীরিক গঠন নিয়েও যে একটা সুষ্ঠু সমালোচনা হয়, সেটাও এখানে হয় না, সেখানটাও আরো নিচে নেমে গেছে। তাছাড়া কি হচ্ছে? ক্রাউড ফান্ডিং, মিথ্যা কথা বলে। তারপর কি হচ্ছে? লিগাল ম্যাটার গুলোকে এখানে, যেগুলো লিগাল জুরিসডিকশন কতটা আছে বা দায়রা কতটা আছে, সেই বিষয়গুলোতে কতটা ইনভলভমেন্ট আপনাদের থাকা উচিত একটা কেস হয়ে যাওয়ার পর। অর্থাৎ আপনারা তো সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন না, প্রশাসনটা কি চালাচ্ছেন? চালাচ্ছেন না। অর্থাৎ একটা কেস হয়ে যাবার পর, লিগাল দায়রার আন্ডারে থাকার পর, সেই কেসটা কোথায় কতদূর বলা দরকার আছে কি নেই, আদেও সেই লিগাল ম্যাটার গুলো ডিসক্লোজ করার জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্ম নয়। তাহলে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আপনাদেরকে কেস খেতে হতে পারে। মানে একজন, ধরুন একজনের নামে একটা কেস হলো এই শব্দ বলার জন্য বা এই ঘটনা ঘটানোর জন্য, কিন্তু আপনারা কি করছেন? সেটাকে নিয়ে কাটাছেড়া করতে বসে যাচ্ছেন, এক টানা কাটাছেড়া করছেন। যখন লিগাল জুরিসডিকশনের মধ্যে সেটা যখন ঢুকে গেছে, সেটা যখন কোর্টের ভিতরে আলোচনার বিষয়বস্তু, তখন সেই বস্তুগুলোকে এনে আলোচনা করাটা কখনোই কন্ট্রোভার্সি নয়।
তার একটা দায়রা আছে, সেই দায়রা মেনটেন করতে আপনারা জানেন না। অনেকে তো জানতেও চান না, আপনাদের ইচ্ছাই করে না জানতে। গেলে বলবেন বেশ করবো, আমি বলবো, কেউ আমাদের আটকাতে পারবে না। ঠিক তাই, আমার মুখ, ফ্রিডম অফ স্পিচ, আমি বলবো। কে অধিকার দিয়েছে আপনাকে আটকাবার? যান না, আপনি আপনার মক্কেলের হয়ে কাজ করতে এসছেন, এখানে কি শিক্ষা দিতে এসছেন? ডেফিনেটলি আমি একজন আপকামিং লয়ার হতে চলেছি, কিন্তু তার আগে আমি একজন মানবাধিকার কর্মী। তাই আমি যেটা শিখিয়ে দিয়ে যাব, পরবর্তী দিনে আপনাদের কাজেই দেবে। আমি তো চাইবো না সবারই সব ক্ষতি হোক, আমি চাইবো না সবাই ক্ষতি করুক, সবাই সবারই ক্ষতিটা নিয়ে আপনারা দৌড়ে বেড়ান। ওই যে বললাম, কেসে কি হয়? কোর্টে কোর্টে দৌড়াবেন, জামিন করাবেন, কালো কোর্টওয়ালাদের পয়সা দেবেন, ঘন্টার পর ঘন্টা কোর্টে টাইম পাস করবেন, তারপর সারাদিনের পর আবার একটা তারিখ নিয়ে হাজির হবেন। তাই তো? এটা তো আপনারা জেনে গেছেন, ভালোই জেনে গেছেন মোটামুটি। কিন্তু শাস্তি যদি ধরুন হঠাৎ করে অনুব্রত মণ্ডলের মতোই আপনার দিকে নজর পড়ে গেল, এই যেমন ধরুন আমার পড়ে গেছিল দু তিনজনের ওপর, এখনো পড়ে গেছে দু তিনজনের ওপর। কিন্তু ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, ব্লগাররা কন্ট্রোভার্সি করলে সমালোচনা করতেই পারেন, অবশ্যই পারেন। অনেকে এই কথাটা বারবার তুলছেন। তার মানে আপনি বলতে চাইছেন ব্লগাররা কন্ট্রোভার্সি করবে আর আমরা কিছু বলবো না? অবশ্যই বলবেন। কিন্তু মেয়েটি অন্য একটা ধর্ম থেকে এসছে বলে তার মাকে পাড়ার লোকেদের সাথে আলোচনায় বা তার বাড়িতে ঝামেলা হচ্ছে কি হচ্ছে না সেই খবরটা বাই ফোনে নেয়ার পর আপনারা কি করলেন? কানাকানি ফোনাফুনি একটা সিন্ডিকেট সিস্টেম তৈরি করে নিলেন, করে নিয়ে আলোচনা করে নিলেন, করে নিয়ে কি করলেন? যে বলতে বসে গেলেন, তোর মা তো ওই তোকে এসিটা খুলে দিয়েছে না, তাই তুই এসি নিয়ে চলে এসছিস, তুই বাড়ি থেকে অমুক নিয়ে এসছিস, তুসুক নিয়ে এসছিস, তোর মা এই করেছে ওই করেছে। দু একজন ব্লগারের প্রতি আমার কিন্তু নজর সেদিকে আছে। হুম, যারা বাড়ির কথা, যার কোনো অথেন্টিক সোর্স নেই, তার মুখটাই নাকি অথেন্টিক সোর্স, সে যেটাই বলবে সেটাই নাকি বিশ্বাস করতে হবে, তার কথাটাই নাকি শেষ কথা। যদিও আমরা সেগুলো মানি না, বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে, প্রমাণ এমনই জিনিস, সেটা কোর্টে প্রুভ হয়, নট ওয়াইটিতে। তাই ওয়াইটিতে বসে যারা অনেকে বলতে বসছেন আপনারা যে আমার কথাটাই শেষ কথা, সেটা আপনাদের ভিউয়ারদের বোঝাবেন। কিন্তু আমাদের করণীয়, আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে আপনি যেটা করেছিলেন সেটা সঠিক না বেঠিক। এটা আমার কাজ, আমি করে যাব। এটা আমার কাজ, এটা আমার করণীয় কাজ। আপনি আমার নামে কি বললেন, আমার নামে দুটো বাজে কথা বললেন, খারাপ কথা বললেন, তার জন্য ডিফামেশনের মামলা আমি করব না, একেবারে সিধা এফআইআর করব। আমার যখন মনে হবে যে যার বিরুদ্ধে এফআইআর করার দরকার আছে, আমি ঠিক করে নেব। কোনো অসুবিধা নেই আমার এফআইআর করতে। কারণ আমার নাম দিয়েছেন আপনারা কেস মাসি। অ্যাকচুয়ালি চিনতে ভুল করেছেন আপনারা। এই ভিতরের খবর নিয়ে যারা কন্ট্রোভার্সি নামাবার চেষ্টা করেছেন, তাদের অনেককে আমি আটকেছি। কন্ট্রোভার্সির জগতে কাজ করবেন, অথচ ম্যাডাম শুনলেন, আপনাকে শুনলাম নিউজ চ্যানেলগুলোতে, খুব খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। মানবাধিকার কর্মীদের সময়ে সময়ে ডাক পড়ে, তার মধ্যে সব চ্যানেলগুলোই ডাকে এই মানবাধিকার কর্মীকে। আপনারা আগে দেখেছেন কোথাও ভুলে গেছিলেন? অ্যাকচুয়ালি প্রতিবাদ মহল চলে এসছে, দিদি আমি আছি, থাকো। এবার ঘটনা হচ্ছে, আগে একটা নিউজ লিঙ্ক গত পরশুদিন বেরিয়েছে, নিউজ লিঙ্কটা সেটা নিয়ে বলিনি, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথায় কি প্রবলেম আছে, অনেকে অনেক রকম কথা উঠিয়েছেন, তার উত্তর দেব। পরশুদিন একটা খবরের লিঙ্ক খুব ভাইরাল হয়েছে। ও, ইন্দু বলছে আমিও দেখলাম রিপাবলিক বাংলা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেখানে দেখলাম প্যারালাল প্রশাসন, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন, ইয়েস। কিরকম? আপনার বাড়িতে স্বামী স্ত্রীর সমস্যা হচ্ছে, লড়াই চলছে, বা শ্বশুর শাশুড়ির লড়াই চলছে, বা হাজবেন্ড দেওর ভাই, ফ্যামিলি কেচ্ছা যাই থাকুক না কেন, আমি একটা ক্যামেরা নিয়ে গোটা কতক মহিলাদেরকে শাড়ি পরিয়ে, সুস্মিতা চক্রবর্তী চলে এসছে, আমি আগেও দেখেছি ম্যাডামকে রিপাবলিকে, থ্যাংক ইউ। সেখানে একদল মহিলা ক্যামেরা নিয়ে এক কালারের শাড়ি পরে, তারা
জুডিশিয়াল ম্যাটার গুলো যেগুলো ইনভলভ রয়েছে হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে রয়েছে, কেউ 498 করেছেন, 125 চলছে, কেউ বধূ ফেরতের মামলা করেছেন, আন্ডার সেকশন 13, নানা রকম চলছে চারিদিকে। তো সেই মামলাগুলোতে নিজেরা ঢুকে পড়ছেন এবং নিজেরা ঢুকে পড়ার পর তাদের বাড়িতে গিয়ে সেই শান্ত পরিবেশটাকে যেমন নষ্ট করছেন, পাশাপাশি তাদের ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারিগুলো তুলে ধরে তাকে ব্ল্যাকমেলিং করা এবং তাকে রাতের পর রাত ভয় দেখানো, এই কাজগুলো করে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন গড়ে উঠেছে পুরো নদিয়া জুড়ে। এবং এই নিউজটা বীভৎস ভাইরাল হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার। হুম। হ্যাঁ, বলো। পার করে দেবে আবার কি? না না, পার করে দিও। থ্যাংক ইউ। আগে আমি একটু শুনিনি। সমান্তরাল প্রশাসন চালানোর জন্য একদল মহিলা বাহিনী বিভিন্ন মহিলা কারবার অভিযোগ বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করলেও অজানা ও অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন। সূত্র খবর রানাঘাট মহকুমার বগুড়া, কৈখালী, হাঁসখালী, রানাঘাট, শান্তিপুর, ধানতলা সহ একাধিক জায়গায় ভ্যানের ছাতার মতো গজে উঠেছে সমাজ সেবা নামে বিভিন্ন মহিলা সমিতি। কোথাও অস্পষ্ট, কোথাও আবার ব্যানার পেছন টানিয়ে সমাজ সেবার নামে চলছে তোলাবাজির কারবার। অভিযোগ আদালতের বিচারাধীন মামলাও দল বেঁধে গিয়ে মীমাংসা করার চেষ্টা করছে বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা। অভিযোগ বিবাহ বিচ্ছেদ হোক বা খোরপোশ মামলা অথবা জমিবাড়ির সমস্যা বা পারিবারিক বন্ধন, আদালতের বিচারাধীন থাকা বিষয়েও অবলীলাক্রমে নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করছে ওই মহিলা সমিতিগুলি। তোমাকে হাসপাতাল থানার বেগুনাপাড়ির এলাকাতে রয়েছে 15টির উপর সংস্থা। তার মধ্যে সব থেকে জনপ্রিয় বগুড়া রক্ষা সমাজ কল্যাণ সমিতি ও নবস্পর্শ মহিলা সমিতি। অভিযোগ গৃহবধূ হাসখালী থানায় অভিযোগ জানালেও এখনো কোনো পদক্ষেপ আদায় করছে। সেই জন্য প্রশাসনের কাছে আমাদের আবেদন, এই ক্ষতিকর সমস্যাগুলোকে ব্যাপারে চিন্তা ভাবনা করুক এবং অনতিবিলম্বে তাদের যদি আইনানুগ ব্যবস্থা নিয়ে নিষ্পত্তা বন্ধ করা হোক। আইনজীবী জানার করুন। আচ্ছা, আমি লিঙ্কটা কমিউনিটিতে দিয়ে দেবো। কয়েক লক্ষ লোক এটা দেখে ফেলেছে, এবং নিউজ 18ও এটা নিয়ে ভিডিও করেছে। প্রশাসনের সর্বস্তর পর্যন্ত নজরে এসে গেছে। আচ্ছা, আমি লিঙ্কটি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেব। আপনারা লিঙ্কটা ভালো করে শুনবেন মন দিয়ে। শান্তিপুর, ধানতলা সহ একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে সমাজ সেবার নামে বিভিন্ন মহিলা সমিতি। কোথাও অফিস করে তো কোথাও আবার ব্যানার ফেস্টুন টাঙিয়ে সমাজ সেবার নামে চলছে তোলাবাজির কারবার। অভিযোগ আদালতের বিচারাধীন মামলাও দল বেঁধে দিয়ে মীমাংসা করার চেষ্টা করছে। নদিয়া টাইম নিউজ লাইভ, নদিয়া টাইম নিউজ লাইভে হয়েছে বিষয়টি, এবং তারপর এটি পুরো মোটামুটি এত ভাইরাল যে প্রত্যেকের কাছে কেটে 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 এই ভিডিও চলে এসছে। আপনাদের কাছে আমি লিঙ্কটি দেব, আপনারা দেখবেন। মহিলা সমিতির সদস্যরা অভিযোগ বিবাহ বিচ্ছেদ হোক বা খোরপোশ মামলা অথবা জমিবাড়ির সমস্যা বা পারিবারিক বন্ধন, আদালতের বিচারাধীন থাকা বিষয়েও অবলীলাক্রমে নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা সমিতিগুলি। তোমাত্র হাসখালী থানার বগুলাপাড়ির এলাকাতেই রয়েছে 15টির ওপর সংস্থা। তার মধ্যে সব থেকে, তাহলে বুঝতে পারছেন কত সংস্থা এদিক ওদিক সেদিক করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গজিয়ে উঠেছে। তার মধ্যে নদিয়া জেলায় সব থেকে বেশি এই ধরনের মহিলা সমিতির নাম নিয়ে কিছু মহিলা একদল শাড়ি পরে এক কালারের যাত্রার বাড়িতে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাচ্ছে। আর
শুধু কি এমনি যাচ্ছে, এক গাদা টাকার বিনিময়ে যাত্রার বাড়িতে হাজির হয়ে যাচ্ছে আর বলছে আমরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সমাজ মাধ্যমে বিশাল নাকি তারা শিক্ষা দিচ্ছে। যদিও রানাঘাট পুরো কোর্ট চত্বরের সমস্ত অ্যাডভোকেটরা একটা ডেপুটেশন জমা করেছেন রানাঘাটের জাজের কাছে, সেই ডেপুটেশনের কপিটাও আমার কাছে এসছে, তারা প্রতিবাদ জানিয়েছেন। আমি আপকামিং দিনে কৃষ্ণনগর কোর্টে, তেহট্ট কোর্টে, সমস্ত কোর্টগুলোতে এই কাজটা করার পর পুলিশ প্রশাসনের দৃষ্টি রাজ্যের ডিজি আকর্ষণ করতে পেরেছি, এবং সাথে সাথে নদিয়া জেলা জুড়ে যে এই ধরনের জালিয়াতি কারবার গড়ে উঠেছে তা সমস্ত পুলিশ প্রশাসন অবগত হয়ে গেছেন। সঙ্গে রাজ্যের মহিলা কমিশন, রাজ্যের স্টেট হিউম্যান রাইটস কমিশন, রাজ্যের আমাদের আরো যে চাইল্ড কমিশন থেকে শুরু করে সমস্ত কমিশনগুলো দৃষ্টি আকর্ষণ করে চলেছি, একটানা করছি। এবার বলি বোম ব্লাস্ট হবে, জলদি হবে, ধৈর্য রাখুন। যে কাজ করতে এসেছি ঠিক টাইমে সময় মতো কাজটা কমপ্লিট করে গুছিয়ে শেষ করে যাবার নামই সঙ্গীতা চক্রবর্তী। আপনি ক্যামেরাটি খুললেন, খোলার পর গুছিয়ে কথা বলার নাম করে, গুছিয়ে কথা বলার নাম করে কিছু ভিউয়ারের গেইন করার জন্য বা সাবস্ক্রাইবার গেইন করার জন্য তার অন্নপ্রাশনের ভাত পর্যন্ত তুলে নিয়ে এসে তাকে যার তার সাথে শুইয়ে দিয়ে, তা শব্দ চয়নের মারফত দিয়ে শুইয়ে দেওয়া, মানে শুইয়ে দেওয়া মিনস হচ্ছে মানে সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে যদিও পড়ে যাবে। আমি আমি জানি শর্মিলা, আমি এখানে কোনো কথা বলবো না। আমি যে কাজ করে চলেছি সেই কাজ টাইম হলেই দেখতে পাবেন। অলরেডি নিউজ লিঙ্কের কথাটা আপনাদেরকে জানালাম, তার কারণ এটা কি কারণে হচ্ছে এবং কারা করাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণটাই আপনারা জানতে পারবেন। এই যে ভিডিও যাত্রার করে কে কার সাথে সংসার জোড়া দিল, আর তার দুদিন পর সেই সংসারটা আদৌ টিকলো কি টিকলো না, এবং সমাজের শিক্ষার নাম করে কার ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারির নাম করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ট্রোল যারা করছেন তাদের নামেও এফআইআর হচ্ছে। সুতরাং এফআইআর চলতে থাকবে, আর একের পর এক এফআইআর নেবার জন্য নদিয়ার থানাগুলো অ্যাক্টিভ হয়েছে, প্রত্যেকটা থানা অ্যাক্টিভ হয়েছে। যাই হোক, এবার আসি। অনেকে গত কদিন ধরে আমায় খুব মিস করছিলেন, তাই তো? না করছিলেন না, সত্যি কথা বলুন তো, মিস করছিলেন? হ্যাঁ করছিলেন, আমি জানি করছিলেন। তার কারণ লড়াইটা ট্রায়াঙ্গেল ভার্সেস হচ্ছিল। রিতা রান্নাঘর লিখছে ইয়েস, ইয়েস। ভুল ঠিক ডিফারেন্সিয়েট করতে পারে না, পারে, সব পারে, সব পারে। অনেক লিখছে হ্যাঁ ম্যাডাম মিস করছিলাম। ইয়েস, কেন মিস করছিলেন? ইয়েস, উই মিসড ইউ। ইয়েস দীপি, ম্যাডাম গোড়া শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমরা ওয়েট করে আছি। হ্যাঁ, হাফ লেডিস বলছে আপনি নাকি ওর বিরুদ্ধে কোনো কেস দিয়ে কিছুই করতে পারেননি। দেবারতী ব্যানার্জি, মিস করছিলাম ম্যাডাম, আপনি আমাদের ইমোশন বুঝবেন না। কেন মিস করছিলেন আমি জানি। মিসটা করছিলেন এই জন্য যে এই সময় এই যে চুমকি ঠাকুর বলছে গুড ইভিনিং ম্যাডাম, আই এম লেট। ইয়েস, ইউ আর 32 মিনিটস লেট। যে ম্যাডামের কি বক্তব্য, কি ওপিনিয়ন, এই যে লড়াইগুলো যেগুলো হচ্ছে পার্সোনাল অ্যাটাক ছাড়া, এই কদিন এই প্রত্যেকটা ক্রিয়েটার, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই যুক্ত হয়ে গেছিল ব্যক্তিগত। জাস্টিস ম্যাডাম আপনি দেখলে আমরা যাবো ঘোড়ার বাড়ি উইথ ইউ, হ্যাঁ উই মিসড ইউ বিকজ উই লাভ ইউ। ও থ্যাংক ইউ। না না না, রত্না দেবী, তার থেকেও বড় কথা হচ্ছে আপনারা কেন আমায় মিস করছিলেন। মিসটা এই কারণেই হচ্ছিল, তার কারণ এখানে টোটালটাই ব্যক্তিগত কুৎসাতে, ব্যক্তিগত কুৎসা চরিতার্থ করতে, কন্ট্রোভার্সির নাম নিয়ে একে অপরকে ছিঁড়ে খাচ্ছিল প্রত্যেকে। কোনো কন্টেন্টের তো ঢোকেই নি, কন্টেন্ট আর তো কিছু নেই। কারণ কন্টেন্ট বলতে এরা যেটা বোঝে সেটা হচ্ছে ব্যক্তিগত কুৎসা, এবং ব্যক্তিগত কুৎসা থেকে হওয়া
রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে মুখ দিয়ে অপশব্দের এত ভয়ঙ্কর পরিণতি গত কদিন ধরে ওয়াইটি জুড়ে চলেছে। আর ভিউজের পর ভিউজ, ভিউজের পর ভিউজ, পাবলিক আসছে, ও সেই লেভেলের ভিউজ হচ্ছে। বলবো বলবো, সঞ্জয়ের কথাও বলবো, সব বলবো, না বললে কি হবে। হুম। আমি এই লাইভ করার কিছুক্ষণ আগে জানতে পারলাম সন্দীপ নাকি গতকালকে একটা লাইভ করেছে। আমি জানি না কি করেছে না করেছে, অ্যাকচুয়ালি একদমই সেইভাবে দেখার সময় হয়নি। যেটা দেখার সময় পেয়েছি সেটা হচ্ছে, এই তো ধরিত্রী চলে এসছে। ধরিত্রী, সব ঠিক আছে তো? তুমি হ্যাঁ না কিছু লিখছো না যে, ধরিত্রী? ধরিত্রী লেখো হ্যাঁ কি না, না তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ দিদি অনেকক্ষণ আগে করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ধরিত্রী, আচ্ছা, সবাই ধরিত্রীকে ভালোবাসা জানাচ্ছে। এটাই এটাই আমি বোঝাতে চাইছিলাম আপনাদেরকে, যে আপনারা দিকভ্রান্ত। কিরকম দিকভ্রান্ত? কবে গায়েব করে দিয়েছি সন্দীপের ম্যাটারটা, কবে গায়েব করে দিয়েছি সন্দীপের ম্যাটারটা? বারবার বলছিলাম যে এটা যখন কোর্টের ভিতরে হচ্ছে, আপনারা থামবেন না, আপনাদেরকে থামানো যাচ্ছে না। সন্দীপে সন্দীপকে মেলাইন করার জন্য বা সন্দীপকে নোংরা কথা বলে হাজার রকম ভাবে সন্দীপকে চক্রান্ত করে শেষ করার জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন, তখন তাদেরকে বলছিলাম যে আপনারা দিদি হন বলছিলেন, তো এগুলো নিয়ে একটু চুপচাপ থাকলে কটা দিন একটু ভালো হয় না? কিন্তু আমি জানতাম তারা থামবে না, কারণ তাদের কন্টেন্টের দরকার। আর কন্টেন্ট মানে কি এখানে? কল রেকর্ডিং। আর কল রেকর্ডিং শুনিয়ে আখেরে কি হয়? বিশ্বাসযোগ্যতা অনেকটা হারিয়ে যায়। এই যেমন ধরুন আমার কথাই বলছি, আমি সঞ্জয়কে, প্রথম সঞ্জয়ের ওপর আমার যে রাগটা হয়েছিল সেটা হচ্ছে আমার কল রেকর্ডিং রিভিল করেছিল সঞ্জয় প্রথম, ওয়াইটিতে। প্রথম আমি যখন প্রীতম রিমি দিশানির কেসটা শুরু করি, সেই গ্রুপ থেকে কল রেকর্ডিং ওই মিকি বলে একটি মেয়ে নিয়ে সঞ্জয়কে দেয়, এবং সঞ্জয় সেই কল রেকর্ড গুলো শোনাতে থাকে। সেই কলগুলো যখন রিভিল হচ্ছিল, তারপর আবার আমরা একটা গ্রুপ খুলি, ধনঞ্জয়ের ফাঁসি চাই, অর্থাৎ সঞ্জয়ের বিরুদ্ধে, আমাকে এই কেসটা থামাতে গিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে একটা গ্রুপ খুলতে হয়। সেই গ্রুপে বেশ কয়েকজন আমরা ছিলাম। সেখানে আমি জানতাম না যে এখানে সবকিছু বিক্রি করে দেওয়া হয়, আখেরে সম্পর্কের কোনো মূল্য থাকে না, সম্পর্কগুলো সবকিছু এখানে বিক্রি করার বস্তু। যখন দেখলাম যে সঞ্জয় কল রেকর্ডিং গুলো রিভিল করছে এবং এই কেসটার মধ্যে সঞ্জয়কে ইনভলভ করাচ্ছে অন্য কেউ, তখন সঞ্জয়ের বিরুদ্ধে কালনা থানাতে ৫টা এফআইআর দায়ের করা হয়। সেই ৫টা এফআইআর কে একত্রিত করে একটা কেস কালনা থানাতে করা হয়। সেই কেসটা বর্তমানে সেই ১০টার মধ্যে ৫টা বন্ধ হয়ে গেছে। সেই কথাটা আমি মিনিমাম ১০ দিন আগে বলে গেছি যে ওই কেসটা বন্ধ হয়ে গেছে, তার কারণ ওই কেসটা সঞ্জয়ের আর নেই। শুধুমাত্র সঞ্জয় পরকীয়া প্রমোট করছিল এবং তার চ্যানেল থেকে দিশানিকে প্রীতমকে বসিয়ে তার স্ত্রীর সামনে যেটা করেছিল সেটার জন্য প্রতিবাদ করা নাম করে সঞ্জয়কে কেউ মিসগাইড করছিল, এবং সেটাকেও কন্টেন্ট বানাবার জন্য সঞ্জয় প্রচন্ড ঝাড় খায় আমার কাছে। এবং আমি ওকে বাই ফোনে বলি, ভাই তোর সঙ্গে পরে বসবো, তুই দিশানিকে এখন সামলা, যাতে করে এই সংসারটা হয়, আমি তোর সাথে পরে বসবো বলে একটা ছোট্ট অডিও ভয়েস আমি সঞ্জয়কে পাঠানোর পরেও সঞ্জয় থামেনি। কিন্তু আমি কোথাও থামিনি, আমি কোথাও থামিনি। সঞ্জয়ের সঙ্গে না হাত মেলানো, না সঞ্জয়কে কল করা। আমি দেখেছি সঞ্জয় থামবে না, সঞ্জয় থামবে না, তার কারণ সঞ্জয়দের এখানের যে পাস্ট ঘটনা আছে সেগুলো সম্পূর্ণভাবে উগলে উগলে বেরিয়ে আসবে, সেটা আমি জানতাম। এবং সেটার পর আমি সঞ্জয়ের সাথে আর কোনো রকম ভাবে কোনোদিন কখনো কোনো যোগাযোগ তো দূর কি বাদ, সঞ্জয়কে ভয় দেখানো বলা, ভয় দেখানো শুধু নয়, তাকে যথেচ্ছচার ভাবে বলা, যথেচ্ছ ভাবে তাকে অপমান করা, তার ক্রিটিসাইজ করা,
সে একদিন শুধু আমার লাইভে এসে বলল, দিদি আপনি আমাকে আর যা বলুন বলুন, চরিত্রহীনটা বলবেন না, কারণ আমার চরিত্র কোথাও নষ্ট করিনি। তো আপনি আমাকে বলেছেন, আমি শুনলাম। তো সে একদিন আমার লাইভে উঠলো এবং একাই কথা বলতে চাইলো, আমি তাকে একা কথা বলার সুযোগ দিলাম, তার কারণ তাকে আমার কোনোদিন শোনা হয়নি এবং তার কথা আমি কখনোই জানতামও না যে সে নিজেও কিন্তু একজন এখানে ভিকটিম। এবং তারপরেও যখন আমি, এই যে আপনারা যাকে ঘোড়া বলছেন, তার যা একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি, এই যে ক্রাউড ফান্ডিং করা, ইপসি তার বাচ্চাকে নিয়ে কাটাছেড়া করা, রিম্পারও ছিল বাচ্চাদের কাটাছেড়া করা, একের পর এক যখন কেস তার নামে দিয়ে বেড়াচ্ছি, তখন সঞ্জয়কে আবার ট্র্যাপে ফেলালো এই ঘোড়া যাকে বলছেন আপনারা, সে তাকে ট্র্যাপে ফেলালো। ট্র্যাপে ফেলাতে সঞ্জয় কি করলো, আবার টিনার সাইড নিয়ে নিল এবং টিনার সাইড নিয়ে যা যা করণীয় করতে গিয়ে ও কিন্তু অরিজিনালি ওকে যে পথে পরিচালিত করেছে, এই অতিরিক্ত চালাক, বদ দিমাগবালি, শয়তান মেন্টালিটি নিয়ে কাজ করে বেড়ানো এই মেয়েটি, এবং যা বলেছে সঞ্জয় ভুল পথেই পরিচালিত হয়েছে, তাই সঞ্জয়কেও কোথাও আমাকে টানতে হয়েছে। এবং তার সাথে সাথে সুজাতা ঘর সংসার বলে একটি চ্যানেল আছে, কেউ পর্যন্ত বেপথে পরিচালিত করা, তাকে বিপথে পরিচালিত করা। তারপর একের পর এক এই দুখেন হাবলি কাবলি, শেষে কি করলো, সীমাকে যখন আমি থামানোর চেষ্টা করছি, তখন কি করলো, আপনারাই শুনতে পেয়ে গেলেন, আপনারাও জানতে পেয়ে গেলেন, আমি সব বুঝে গেলাম। ও কি করলো, একজনের বারপথ ভায়া কলে তার সঙ্গে দেখা করার জন্য ঠিক ওই পথে সীমাকেও বিপথে পরিচালিত করা শুরু করে দিল। কিন্তু আমার কাজ কি ছিল, এই কেসটাকে সর্ট আউট করে দিয়ে দুজনের পরিবারটাকে বাঁচিয়ে দেওয়া, আমার কাজ ছিল এটুকু। কিন্তু আপনারা এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া, আমাকে কেউ 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দিচ্ছে না, যে দিদি কাজটা কমপ্লিট করে নি, তারপরে না হয় আমরা কন্ট্রোভার্সি করব। কিন্তু এখানে কি হচ্ছে, সবাই চায় কন্টেন্ট, কন্টেন্টের নামে আমি কোথায় কি কেস করছি, কোথায় কাকে নিয়ে যাচ্ছি, কোন কোর্টে কে দৌড়াচ্ছে, এরাও কন্টেন্ট করছে, ব্লগাররা তো কন্টেন্ট দিচ্ছে। সন্দীপ নিজেই বলছে আজকে অমুক কোর্ট থেকে ঘুরে এলাম, আর একজন লিখছে আমি বসিরহাট কোর্ট থেকে ঘুরে এলাম, দু তরফেই কন্টেন্ট দিচ্ছে। আর কন্টেন্ট দেবার নাম করে এরাও তখন বসে যাচ্ছে, বলবেন যে কন্টেন্টটা কি দিচ্ছে, তারা কিন্তু ভিতরে আর কিছু দেখাচ্ছে না, ভিতরে কিছু দেখাচ্ছে না বা বলছে না, তাদের কাছে ব্লগারদের কাছে আজকে অমুক কোর্ট থেকে ঘুরে এলাম এটা হচ্ছে কন্টেন্ট, যাতে করে আপনারা কোর্টের নাম শুনলেই ছুটতে দেখতে যাবেন, কিন্তু ভিতরে কিছু নেই। এবার কি হচ্ছে, আপনারা বোকা বনে যাচ্ছেন, একের পর এক একের পর এক এই টানা এই লিটিগেশনটা চলতে থাকছে। আর লিটিগেশনটা যতদিন চলছে ততদিন প্রত্যেকের আর্নিংস এর পয়সা পেটে ঢুকছে, মানে অ্যাকাউন্টে ঢুকছে, আপনারাও সুন্দর করে গুছিয়ে বলছেন। এবার কি হলো, এলো অন্য পথ, যখন আমাকে থামানো যাচ্ছে না, বা আমাকে থামানো না যাওয়ার জন্য আমার বিরুদ্ধে বাংলাদেশ থেকে গালাগালি করানো শুরু হলো, আমাকে দিয়ে বাংলাদেশ থেকে গালাগালি দেওয়ানো শুরু করানো হলো। হোক, তাতেও আমার কিচ্ছু যায় আসে যায়নি, আমি আমার কাজে অবিচল আছি এবং এক টানা কাজ করে যাব। বাংলাদেশ থেকে গালাগালি করানোতে একটা জিনিস লক্ষ্য করলাম, সত্যিই তো তাই। যখন বাংলাদেশ থেকে গালাগালি, তার আগে আমি যখন কোন দিন থেকে আমার প্রতি শত্রুতা শুরু হলো, না যেদিন থেকে আমি বলা শুরু করলাম এটা কি হচ্ছে, কারো বাড়ি কে কোথায় ফ্ল্যাটে থাকে সেই রাস্তাঘাট দেখিয়ে দিয়ে, এটা 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 কি জাস্টিস, এটা কি সোশ্যাল জাস্টিস, এটা কি এইভাবে সমাজে তুলে ধরা যায় কোর্ট ম্যাটার গুলো, কে কোথায় থাকছে, কার কোথায় গোপন জিনিস আছে, এগুলোকে টেনে টেনে বাইরে বার করে নিয়ে আসে দেখানো, কোথায় কে একজন আরামবাগ দেখিয়েছে বলে সন্দীপ আরামবাগ দেখিয়েছে মানে তার সঙ্গে তার প্রেম। যাই হোক, সেগুলো সে চলতে থাকুক, তারা কন্টেন্ট করেছে, তাতে আমার বলার কোনো জায়গা নেই, আর আমি বলতেও চাই না, ক্লারিফিকেশন দিতে চাই না। আমরা ভিডিও দেখছি ম্যাডাম, হ্যাঁ একদম দেখুন, আমাদের কাছে কল রেকর্ডিং এ প্রমাণ হিসাবে ছিল টিনার পরিবারটার পুরো ডিটেলস।
কারণ আমি প্রথমেই কাজ করতে এসে বাই তলায় তলায় চেষ্টা করেছিলাম সংসারটা জুড়েই যা, সংসারটা জুড়ে গেলে কিষাণু ভবিষ্যৎটা মঙ্গল হবে। আমি বারবার বারবার রিকোয়েস্ট তো দূর কি বাত, সন্দীপকে ভয় দেখিয়ে চাপ দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করেছি যে যদি ফিরে আসে তোকে মেনে নিতে হবে তোর ছেলের জন্য। তো বলছে ম্যাডাম কোনোভাবেই সম্ভব নয়। তো আমি সন্দীপের তরফ থেকে যখন অ্যাসিওরেন্স পাচ্ছিলাম না, তখন কিন্তু আমি সোমা ধরিত্রীকে দিয়ে, হ্যাঁ, সোমা ধরিত্রী খুব চেষ্টা করেছিল যে সংসারটা হোক। এবং তারা যখন চেষ্টা করে, সেই চেষ্টাটার মধ্যে অপোনেন্ট তরফ থেকে সেই কথাগুলো রিভিল করে কে, এই ঘোড়া। আর আমরা জানতাম ওয়াইটিতে কোনো প্রমাণ ছাড়া প্রথম যদি কেউ কোনো কথা তুলে নিয়ে আসে সে হচ্ছে একমাত্র ঘোড়া। আর আরো একজন আছে টুকিটাকি, যার কাজ হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত জীবন পরিসরে ঢুকে গিয়ে কুটকাচারি করার নাম করে তাদের ব্যক্তিগত জিনিসগুলোকে তুলে নিয়ে এসে উইদাউট এনি প্রমাণ। একসময় তাকেও কিন্তু আমি ভালো চোখে দেখতাম, কিন্তু পরবর্তী দিনে দেখলাম সে সমস্ত কিছু ওপেন টু অল করে দিচ্ছে, ভিতরের জিনিস যেগুলো আমি জানতে পারছি আমি বলতে পারছি না, উনি দেখলাম একদম অনর্গল বলে দিলেন এবং এত সুন্দর বানিয়ে দিলেন। কোনদিন মানে সন্দীপ নাকি সিঁদুর পরিয়ে তারাপীঠে বিয়েও করে নিয়েছে। যাই হোক, বউ এলে তখন তো দেখা যাবে যে কে বউ, তখন তো তাদের এই মিথ্যা মুখোশগুলো খুলে পড়ে যাবে। এখন আমি সেগুলো নিয়ে বলতে চাইছি না। কিন্তু আমি যেটা ভুল করলাম, আমি যেটা ভুল করেছি সেটা কি, সেটা হচ্ছে কিছু মানুষকে বোঝাতে পারিনি, ৩-৪ জনকে, যে এই যে পিউ নামক মেয়েটিকে তোমরা বাজে বাজে শব্দচয়ন দিয়ে আখ্যায়িত করছো, তার গোপন ভিডিও বাংলাদেশ থেকে প্রকাশ করলে তোমরা, এবং সেম জিনিস টিনাকেও করা হয়েছিল। তো এই জিনিসটা যে কত বড় ক্রিমিনাল অফেন্স, তারা না জেনে হোক না আর জেনেই হোক, এক টানা সেই মেয়েটিকে নিয়ে সন্দীপের যাতে নেগেটিভ ভিউয়ার হয়ে যায় সবাই এবং সন্দীপকে ছেড়ে চলে যায়, এবং সন্দীপের সত্যিই যে প্রেম হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, তার বাড়িতে বউ এসে গেছে, মিথ্যা থেকে মিথ্যা শব্দ দিয়ে দিয়ে আখ্যায়িত করে সন্দীপকে শেষ করার চক্রান্ত শুধু নয়, যাতে করে আমি কেসটাতে হেরে যাই, তারা সেই পথে কখন গেছে সেটা আমি তাদেরকে বুঝিয়েও পারিনি। হ্যাঁ, বাই কলে আমি তাদেরকে অনেককে ভুলবশত অনেককে ভুলবশত রাজনৈতিক নেতাকর্মী হিসাবে, তাদের যে একটা রাজনৈতিক পরিচয় আছে বলে অনেককে দিদিরাকে সম্বোধিত করে, তাদেরকে বয়স হয়েছে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করলেও তারা যে অতীব জঘন্য চরিত্র নির্বাহিত করে এবং তারা যে সত্যিই দোগলা, সেটা সন্দীপকে বকেছিলাম আমি, কিন্তু পরবর্তী দিনে দেখতে পেলাম যে তারা সত্যিই দোগলা। এবং দোগলা শুধু নয়, তাদের মধ্যে একটা সিন্ডিকেট সিস্টেম কাজ করছে, যে আজকে সন্দীপকে বাঁচানোর জন্য আমি যে যে কাজগুলো করে রেখেছি সেটা নাকি সন্দীপকে ব্ল্যাকমেলিং করানোর জন্য। অর্থাৎ সন্দীপকে আমি ব্ল্যাকমেলিং করব, আমি তার কেস লড়ছি, তার কেসটার কি হবে, কি কতদূর কি খবর, কিচ্ছু আর বলতে পারছে, দেখতে পেয়েছেন, পাচ্ছে না। তার কারণ তাদেরকে আটকানোটাই আমার কাজ ছিল, কারণ তাদের মারফত দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছিল এবং তাদেরকে ভরসা বিশ্বাস করে, যা যে দোগলাগুলোকে বলছি কান খুলে শুনে রাখুক তারা, আর তাদের কোনো জায়গা, এতটুকু ইঞ্চি জায়গা আমি আর ছাড়তে রাজি নই। তাই তাদের নামে যখন হাওড়া যোগাছা থানায় পিউ এফআইআর করেছিল যে আমার ভিডিও বাংলাদেশে দেখানো হয়েছে এবং এই ভিডিওটা পাচার করার কল রেকর্ডিং, তারপরেই আমি এসে বাজাই যে কার কাছ থেকে এই যে শয়তান বদ্দিমাগ বালিরা বাড়িতে বসে থেকে হনু মনু সোনুকে ফোন করে কল রেকর্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ নোংরা ভিডিওগুলো নিয়ে তারা বাংলাদেশ থেকে প্রথম কন্টেন্ট করা শুরু করলো। আমার নজরে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তখন আমি বুঝলাম যে এটা সন্দীপকে ফাঁসানোর জন্য কত বড় গেম প্ল্যান, এবং এই সাজিশ বোধহয় সঞ্জয় করেছে, এটা সঞ্জয় করেছে। না, সঞ্জয় করেনি।
আমি সঞ্জয়কেই প্রথম টার্গেট করেছিলাম, পরে দেখলাম এটিএম কার্ড দিয়ে দিয়েছি তো। আমি এখন দিতে পারবো না, ওই ফোন ইয়ে থেকে তুলে নিয়ে এসো, বলো কালকে দিতে হবে। আমি এখন লাইভে আর তোমরা। তাই আমি যখন বারবার করে তাদেরকে নিষেধ করছিলাম, তারা তখন আমাকে কলে নেয়, কলে নিয়ে বলে যে একটা ফোন এসছিল, একটা ফোন এসছিল, একজনকে থানাতে দেখা করতে বলেছে, রিম্পাকে থানাতে দেখা করতে বলেছে। তো আমি পুলিশ অফিসারকে ফোন করলাম। তো উনি বললেন, হ্যাঁ আমি ওনাকে দেখা করতে বলেছি, একটা ম্যাটার আছে, তো সেই ম্যাটারটার জন্য আমি দেখা করতে বলেছি। আমি বললাম যে রিম্পার পাশে আমি আছি, লড়ছি, মেয়েটি ভুল করেছে কি করেনি সেটা তো পরের, আহ, কিন্তু আপনি উইদাউট নোটিস তাকে তো ডেকে পাঠাতে পারেন না, আগে প্রমাণ করুক সে অন্যায় করেছে। আমি সেই সময়টা কিন্তু ওইটুকু কথা বলে রেখে দিই। কিন্তু আমার সঙ্গে ওই যোগাচা থানার বড়বাবুর প্রায় ৮ ঘন্টা কল রেকর্ডিং আছে, এবং আমরা বলেই কল রেকর্ডিং করেছি। সেই কেসটা যেটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গিয়েও মেয়েদের নোংরা ভিডিও দেখাবো আর চ্যানেল থাকবে আর আমি জানবো না, সেটা কখনো হয়? তাই যারা এখনো গভীর চলে আছো তাদেরকে বলছি, সঞ্জয় ঠিক কথাই বলেছে। আর আমি ওই থানা থেকেই যা যা করণীয়, কেসটাকে, তাদের নাম শুধু নয়, কেসটাকে পরবর্তী দিনে স্টপ করিয়ে দেওয়া, যাতে করে আর কোনো ঝামেলা না হয়, সেই ক্ষেত্রে যা যা করণীয় করার পর আপনারা আর কোন রকম কোনো ন্যাকেড ভিডিও কারো চ্যানেল থেকে দেখতে পাননি। না হলে ওই ভিডিওগুলো, আরো অনেক ভিডিও ছিল যেগুলো একের পর এক বাংলাদেশে পাচার হয়েছে। এই শয়তানগুলো, বদদিমাগ বালিরা, যাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে এখন, তারা সত্যিই দেশদ্রোহী? এরা এতটা ভয়ঙ্কর, এতটা সমাজের বুকে ক্ষতিকারক। একটা কেস আমি থামিয়েছি, সেই কেস নাম্বারটাও আমার কাছে আছে, এফআইআর কপিটাও আমার কাছে আছে। সবাইকে একটা সুযোগ দেওয়া হয়েছে। কেসটা কিন্তু এখনো পর্যন্ত চার্জশিট পড়েনি, এফআরটিও হয়নি, কেসটা ওপেনই আছে, তাদের ডাকটাও আসেনি। সেই বদ্দিমাগ বালিদের বলছি, অনেক ভালোবাসা দিয়েছিলাম, ভালোবেসে অনেক কিছু বুঝিয়েছিলাম, কিন্তু সৎ পথে ভালোভাবে রোজগার করার মতো না ভাষা, না নলেজ, না কি বলবো, না তাদের গাটস, কোনোটাই আছে। এখন ঘটনা হচ্ছে, তার মধ্যে কে টপকে পড়লো? ঘোড়া। যে ঘোড়া নিজে একটা আস্ত বড় ক্রিমিনাল। এই যে ক্রাউড ফান্ডিং করেছে, একে একে লোকে টাকা চাইছিল, তার ফোনে চাইছে, মেসেঞ্জারে চাইছে, হোয়াটসঅ্যাপে চাইছে, সে সবাইকে ব্লক করে দিচ্ছে। আমাদের কাছেও আসছে, সেটাও একটা কেস হয়েছে হরিদেবপুর পুলিশ স্টেশনে। সে বোঝাতে বসেছে ক্রাউড ফান্ডিং কোনো অন্যায় না। আমি চাইছিলাম তুই এটা বল, এগুলো থেকেও তো মানুষ শিখবে, জানবে। ঠিক তাই, আমাদেরকে 50-100 টাকা দিয়ে সাহায্য করুন, এই অমুকের অমুক খুশির ভান্ডার, অমুকের টুসুক দাদার খুশির ভান্ডার, অমুক মায়ের স্থানে চলে যাও, তুসুক মায়ের স্থানে চলে যাও, এইসব চিটিংবাজির নাম করে, ঠাকুর দেবতার নাম করে একের পর এক ক্রাউড ফান্ডিং আর ডোনেশন কালেক্ট করা, মন্দিরের নাম করে হোক, মসজিদের নাম করে হোক, ভিক্ষার নাম করে হোক, মোটামুটি এই আস্ত ভিখারিগুলো এক একটা করে আস্ত জালিয়াত, চিটিংবাজ, জোচ্চোরে ভরে গেছে এই ওয়াইটি সিস্টেমটা। আর সেই ওয়াইটি সিস্টেমটা একের পর এক পাড়াও পার করতে করতে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষ এখানে সবকিছুকেই কন্টেন্ট ভেবে বসে আছে। শেষে আমাকেও কন্টেন্ট। কেন ম্যাডাম যে তোকে বলেছিল কেস দিয়েছি,
যথেষ্ট পরিমাণে সঞ্জয় কোনোদিন ক্রাউড ফান্ডিং এর জন্য কেস খায়নি। চাইল্ড অ্যাবিউজ এর জন্য যে কেসটা খেয়েছে সেটা ইপসিতার কাছ থেকে খেয়েছে। ইপসিতাকে নোংরা শব্দ দিয়ে, এবং সেটা শুধুমাত্র ওই যে কোন এক গাধীর পাল্লায় পড়ে। ধরিত্রীর গোপন ভিডিও যদিও না সামনে প্রকাশ করত, সেই ভুলটা যদিও না করত, তাহলেও কেস খেত না। দিয়েছি, কোথাও থামিনি কিন্তু। ধরিত্রীর ওই ভিডিওটা যেটা সোমাকে পাঠিয়েছিল, সেই বিশ্বাসযোগ্যতা সহকারে সেই ভিডিওটা সঞ্জয় নিয়েছিল। কিন্তু সঞ্জয় অনেক কিছু শিখে গেছে। অনেকে বলছে না, ও অনেক কিছু, ও কিছু দেখিয়েছে, এই কদিনে কিছু দেখিয়েছে, শুধু লিখেছে। ও জানে যে কমিউনিটিতে যতটুকু মুখে বলা যায় ততটুকুই বলা যায়, এবং কিছু শব্দ যেগুলো বলা যায় না, তার পাশে এক একটা করে কোড ওয়ার্ড রেখে কথা বলা, সেটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তবে আমি আবারও বলবো সঞ্জয়কে আরো একটু ধীরে, কারণ যেহেতু একজন ছেলে, তো এখনো পর্যন্ত আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেখানে নারীদেরকে বললে একটু পোলাইটলি বলে, অবশ্য পোলাইটলি মানে এমন ভাবে বলতে হবে যে বলাটার মধ্যে দম তো থাকবে, লজিক থাকবে, সাথে হ্যাঁ অঙ্গভঙ্গি করে হাসিয়ে ইয়ার এন্টারটেইন করে আমাকেও। আমি কেমন করে একসময় এরকমও করেছে ওই, আমি ওই আপনাদের কমেন্ট পড়তে গেলে আমার খুব অসুবিধা হতো বলে এই চশমাটা পরাতে বাধ্য হলাম। ফার্স্ট ট্র্যাকের এই চশমাটা দেখলাম অনেক কাজে দিচ্ছে। আমি আগে গিয়ে এমনি করে কমেন্ট পড়তাম, তো সেটা বলতো। তারপর আমার শরীরে প্লেট লাগানো আছে বলে ও থালা বাটি প্লেট নিয়েও ভিডিও করেছে করেছে। তাতে এগুলো নিয়ে আমার কিছু এক বিন্দু কোথাও কোনো রকম ভাবে, কিন্তু আমি ততটাই নিতে পারি যতটা একটা মানুষকে লাস্ট বিন্দু অব্দি মারতে 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 তার লাস্ট দমটা বেরিয়ে যায়, যখন সেই নিঃশ্বাসটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারে, ততদূর পর্যন্ত ক্ষমতা ধরতে পারি। ইয়েস, ততদূর পর্যন্ত লাস্ট ব্রেথ বেরিয়ে যাচ্ছে আপনার, সেটাকে আঁকড়ে ধরে চেপে যে আমি বাঁচবই, হে দুর্গা হে কালী আমাকে বাঁচিয়ে রাখো, অন্তত আমাকে লাস্ট দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো, আমি এই লড়াইটা লড়বো। সেই মারতে মারতে যখন লাস্ট আঘাত, একদম জীবনটা বেরিয়ে যাচ্ছে, সমস্ত হাত পা গুলো ভেঙে গুড়িয়ে গেছে, কোমর ভেঙে গুড়িয়ে গেছে, তারপরেও ভেতরে বুকের ভেতরে পাঁজরের মধ্যে একটা ছোট্ট প্রাণ, সেই প্রাণটা বোধহয় বেরিয়ে যায়, সেই প্রাণটাকে যখন চেপে বসে আছি, যে আর প্রাণটা যেন না চলে যায় আমার, যেন আমি বেঁচে থাকতে পারি, হাত পা নিয়েও যেন বেঁচে থাকতে পারি, আর দেখে যেতে পারি যারা আমাকে মারছে তাদের শাস্তি সেই নিশ্চিত করতে পারি। তাই ততক্ষণ পর্যন্ত মন মানসিকতা শক্ত রেখে এই লড়াই লড়তে নেমেছি। আর এই লড়াইয়ের নামই হচ্ছে মানবাধিকারের লড়াই। এবার আসি, এই গাধি যদি না থাকতো, তাহলে ফোগলাও বেরিয়ে আসতো না। আমি জানতাম যে ওর মাথায় কিচ্ছু নেই। ও যে আমার নিজের মুখে স্বীকার করে নিল, হ্যাঁ আমি ক্রাউড ফান্ডিং করেছি, আমার এটাই দরকার ছিল। আমার এটাই দরকার ছিল। আর একজনের জন্য টাকা ফেরত দিয়ে ও প্রমাণ করে দিল, হ্যাঁ আমি টাকা নিয়েছি, এবং সেই টাকাগুলো আমার অ্যাকাউন্টেই ঢুকেছে, এবং আমাকে কথা শোনানোর জন্য আমি টাকা ফেরত দিয়েছি। প্রমাণগুলো আমাদের দরকার ছিল, কোর্টে লাগবে, পেয়ে গেছি। থ্যাংক ইউ জানিয়েছি রুনাকে। একদম ঠিক তাই, বিদেশ থেকে ফান্ডিং করানো হয়। টিনার লাইফটা শেষ করানোর জন্য ফান্ডিং হয়েছে, সন্দীপকে শেষ করানোর জন্য ফান্ডিং হয়েছে। ফান্ডিং এসছে, বাইরে থেকে টাকা এসছে, এই ব্লগারদেরকে শেষ করতে হবে, আমার ইগোতে বাঁধছে। কেউ একজন খাট দিয়ে বলছে আমাকে খাট ফেরত চাই, কিন্তু সে কিন্তু কিছু জানে না। সে কিন্তু, সন্দীপ কিন্তু কিচ্ছু জানে না কত টাকা এসছে, কোথা থেকে এসছে, কি এসছে। সে ভেবেছে কেউ গিফট দিয়েছে আমার ছেলেকে, ও গিফট মনে করেই নিয়েছে, কারণ ওকে তো গিফট বলেই দেওয়া হয়েছে। ঠিক সেমনি, ঠিক এমন ভাবে আপনাদের কাছে আজকে ব্লগারদের লাইফ শেষ করার জন্য, এই টিনাকে শেষ করানোর জন্য, ফোকলাকে সামনে এনে যা যা বলার দরকার, এবং এই কেসগুলোতে কি কি কাজে আমাদের লাগবে, সেগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ। আমি জানতাম এই পথে, মাঝ পথে অনেকে হাত ছেড়ে দেবে, আমি নাকি ব্ল্যাকমেলিং করব, আমি নাকি হেরে যাব কোথাও। তাদেরকে আজকে বলছি, তাদেরকে আজকে বলছি
সেই জায়গাতেই আছি, তেমন ভাবেই আছি। এখানে আমাকে কাউকে বিশ্বাস করানোর জন্য, আমার ভিউয়ার রাখার জন্য, কারোর মন জোগানো কথা বলে, দুটো ভিউজ কামিয়ে পরবর্তী দিনে নিজের রেসপেক্ট নষ্ট করে, কেস খেয়ে, একের পর এক কেস খেয়ে, কেসে কেসে জর্জরিত হয়ে নিজেদের কমিউনিটিটা, কন্ট্রোভার্সি কমিউনিটিটাকে শেষ করে দিয়ে আখেরে নিজেদেরকে যে জায়গায় নিয়ে গেছেন আপনারা, কতটা নিচে নামিয়েছেন, তার চূড়ান্ত উদাহরণ এখন আপনারা। লজ্জা করছে না? পাতাখোর, গাঁজাখোর, মাতাল আমাকেও বলেছেন। সত্যি কথা বলুন তো, পাতা খাওয়া গাঁজাখোর, গাঁজা খাওয়া লোকেদের সাথে আপনারা কিভাবে রিলেট করতে পারলেন আমাকেও? যে একটা সংগঠন করে এমন লোক, যার সাংগঠনিক ক্ষমতা আছে, যে আপনাদেরকে কোনো পাত্তা দেবে না, আপনারা জানতেন না? আপনারা বুঝতে পারেননি না যে সন্দীপ কেন এত শক্ত হয়ে গেল? যার সাথে লড়াই করি, যার পাশে দাঁড়িয়ে লড়াই করি, তাকে ততটাই শক্ত তৈরি করি যতটা নিজে এবং তার কাজটা করার সময় সেই মানুষটাকে ঠিক ততটাই শক্তি যোগায়। সে ভেঙে পড়ে না, সে দুর্বল হয় না। এবার এখন বলবেন যে সে তার চ্যানেলে কি বলবে, এখানে ব্লগার ম্যাটার, ব্লগিং এবং আপনাদের ইউটিউব এই নিয়ে আপনাদের জগৎ। আমার অনেক বৃহত্তর জগৎ আছে, মাঝে মাঝে আসবো। তাই আপনাদেরকে বলছি, শুধু টাকা চাই এদের। সুস্মিতা ভট্টাচার্য বলছেন একদম। যারা আপনারা অনেকে দিদি ডাক শুনেছিলেন, বোনের ডাক শুনেছিলেন, তাদের প্রত্যেকে ঝেড়ে ফেলে দিয়েছি। তারা আমার কাছে কোনো ম্যাটার করে না। তাদের ন্যূনতম সামান্যতম জায়গাটুকু তাদের দোগলামিতে, তাদের আচরণ, সমস্ত কিছু মনের মধ্যে দাগ কেটে গেছে। যে কি অপাত্রে দান করেছি ইডিয়েট গুলোকে। আমার সংগঠনে অনেক বড় বড় লোকেরা, তারাও দিদি বলেই ডাকে আমায়। অনেক উচ্চ পদে বসে আছে, তবু দিদিই বলে, এটা সম্মান রক্ষার্থে বলে দিদি। কিন্তু দিদি ডাকের মাহাত্ম্য বোঝার ক্ষমতা যাদের নেই, তারা যদি ভেবে বসে থাকে সত্যিই বোধহয় আমি দিদি, তার যে বয়স গিয়ে তিন কাল গিয়ে এককালে ঠেকার পরেও যদি তাদের শিক্ষা না হয়, তাদের যে এতটা নোংরা ক্যারেক্টারের মানুষ, যেখান থেকে বিদেশ থেকে বলছে গাঁজা মাতাল, গাঁজাখোর মাতাল, ইপসিটাকে এক টানা মেলাইন করে যাচ্ছে বিদেশ থেকে বসে, এবং যেগুলো আমাদের দেশের শত্রু কান্ট্রি, যারা আমাদের দেশকে বদনাম করার চেষ্টায় আছে, যারা আমাদের দেশ সম্বন্ধে নোংরা থেকে নোংরা চিন্তা ভাবনা রাখে, সেই সমস্ত লোকেদের কাছে হাত পেতে ভিক্ষা করে খেয়ে এখন তাদের পদলেহন করে তাদেরকে যদি মাথায় তুলে ভাই বানানো হয়, সেই সমস্ত রাজাকারদেরকে, তাদেরকে দিদি ভাববো? দেশদ্রোহী ছাড়া। তারা দেশদ্রোহী ছিল, তাদের মনের মধ্যে দেশদ্রোহিতা ভরে ভরে আছে। আর এই দেশদ্রোহিতার জন্যই তাদেরকে একরাশ ঘৃণা, ধিক্কার, সমস্তটা জানালাম। এবার আসি আসল কথায়। যেদিন যখন থেকে মনে হয়েছে যে এরা তো সত্যিই দোগলা, সন্দীপ যে কথাটা বলেছিল আমি তখন বিশ্বাস করিনি, বিশ্বাস এক বিন্দু করিনি। সন্দীপ কেন দোগলা বলতে চলে এলো হঠাৎ করে এদেরকে? হুম, কিছু তো কারণ আছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের দেশদ্রোহিতে ভরে গেছে, একদম 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 শতাব্দী। থ্যাংক ইউ রিঙ্কু। আমি যখন দেখলাম কাদা ছোড়াছুড়ি বেশি করে, দেবযানী চ্যাটার্জি একদম কাদা ছোড়াছুড়ি বেশি করে। আমি যখন দেখলাম এখানে প্রতিবাদ শব্দটার মানে নাকি গালি, প্রতিবাদ শব্দটার মানে হচ্ছে গালি, প্রতিবাদ শব্দটার মানে হচ্ছে গালি। কি গালি? খিস্তিবাজ। একসময় খিস্তি কে দেয়নি? তাদেরকে জানতে চাই, তাদের মুখ থেকে কি না কি শব্দ। দুদিন আগে ওই ঘোড়া দুদিন বসে বসে এই যে বরকে বাঁচাতে এসেছিল না, যে আমার বর নাকি কোনো ও সব নাটক, সব নাটক, সব নাটক,
সব বেরোবে, আপনারাই দেখতে পাবেন। 2 দিন বাবার বাড়ি, 3 দিনের দিন আবার এখানে যাকে দেয় ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ওই 1 বছর আগেকার একটা ভিডিওর একটা ফুটেজ আমার কাছে এলো, সেখানেও সেই কান্না করে নাটক, 12 মাস এরা কাঁদে, কানতে বসে যায় হাত জোর করে, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, আর আমি ইউটিউবে মুখ দেখাবো না। এখানে মুখ দেখাবার কিছু নেই, এখানে একটাই কাজ, পয়সা। আর তার বাড়ির আস্ত জন্তুগুলো যারা সেই পয়সায় খায়, মানুষকে কাদা ছেঁড়াছাড়ি করে, কাটাকাটি করে, নোংরা শব্দ দিয়ে সোমা ধরিত্রী গালাগালি দেয় না। একমাত্র সোমা ধরিত্রী খারাপ, ইপসিতা খারাপ। সত্যি খারাপ না? সঞ্জয় এখন গালি দিচ্ছে। অনেকে অনেক ভিডিও বানাচ্ছে, অনেক ভিডিও বানাচ্ছে, আমি সব লক্ষ্য করছি। গালি এখানে নেই, 2-1 জন ছাড়া হালকা ফুলকা, গালি আর নেই। আপনারা নাইটিটা, অনেকে ন্যাশনাল ড্রেস করে ফেলেছেন। আমি নাইটি নিয়ে বলেছিলাম বলে প্রথম দিনই এসে এই ঘোড়াই বলেছিল যাদের নাকি চরিত্র ঠিক থাকে না তারা নাকি নাইটি পরে। আমিই বলেছি, আমি বলেছিলাম ওয়াইটি প্ল্যাটফর্মে এসছেন, একটু প্রেজেন্টেবল ড্রেসে যদি বসেন, সেই প্রেজেন্টেবল ড্রেসটা কি নাইটি? ঠিক তাই, আপনারা ঠিক ধরেছেন। রুনা লাইফস্টাইলকে আমি নাম করেছি, বারবার বলেছি। এই রুনা লাইফস্টাইলের কাছে গিয়ে একটা কমেন্টও করেছি, জিজ্ঞাসা করুন তো কত টাকার বিনিময়ে টিনাকে শেষ করে দেওয়া হলো। কারণ এটাও বিদেশি ফান্ডিং, বড় অ্যামাউন্ট এসছে অ্যাকাউন্টে। অনেকে বলছেন আমি অ্যাকাউন্ট দেখাবো না, অ্যাকাউন্ট দেখালে নাকি চ্যানেল উড়ে যায়। ফেসবুকে দেখাও, ফেসবুকে দেখাও। আরে কাউকে না, আমাকে রেজিস্টার পোস্টে পাঠিয়ে দাও। আরটিআই করলে তো আমাকে দেবে না, আমাকে কেস লড়তে হবে। আমাকে কেস লড়ার সময় পাবো তো আমি, এমনিও পাবো তখন, অমনিও পাবো। আর তার থেকেও বড় কথা, মানুষকে সচেতন করবো না, যাতে পরবর্তী দিনে আবার কানতে বসলে আমার এই লাগবে, আমার ওই লাগবে, আমার সেই লাগবে, ওয়াইটির মানুষের কাছে কেঁদে কেঁদে ভিক্ষা করতে হবে। ভিক্ষা তো নয়, চিটিংবাজি, চিটিংবাজি। এই অমুককে অমুক দান করব, কাউকে কম্বল দান করব, তোষক দান করব, অমুকের বাড়িতে অমুক ঠাকুমা দাদু খেতে পাচ্ছে না, ও নাকি বিরাট সমাজ সেবক। এরকম করে করে ওই ক্রাউড ফান্ডিং করাটা এখন ওয়াইটির একটা ব্যবসা। আর সেই ব্যবসাটা মোটামুটি আমাদের জন্য মোটামুটি পুলিশ প্রশাসনও মোটামুটি জানতে পেরে গেছে যে এখান থেকে একটা চিঠি এসে যাবে, ওখান থেকে একটা চিঠি এসে যাবে, ঠিক এসে যাবে। তাকে বলবে ডেকে, এই ডিলিট কর, ক্রাউড ফান্ডিং করতে পারবি না। সুস্মিতা লস্কর লাভ জানাচ্ছে অনেক। এই যে আমি জানতাম না, তুই সব জানিস। সঞ্জয় সবটা জানে, জানতাম না আমি, জানতাম। কিন্তু সেই ফোকলাকে নিয়ে এসে সমস্ত কিছু করে আজকে কি হলো, আজকে কি করলো, যত বড় ক্ষতি করার দরকার ছিল, যার পরিবারে ঢুকেছে, যার পরিবারে, যার পরিবারে ঢুকেছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে পরিবারে ঢুকেছে, এটাকে বিশ্বাস করার আগে 5 বার ভাববেন। ভিউজ কমে গেলেই নাটক শুরু হয়ে যাবে একদম। রুনা লাইফস্টাইল যে কাজটা করেছে সেটা আমি আনএক্সপেক্টেড। মানে অনেকে বলছেন আমি নাকি শিখিয়ে দিই, তো যদি আমি শিখিয়ে দিতাম তাহলে সোমা ধরিত্রীকেও শিখিয়ে দিতাম, ইপসিতাকেও শিখিয়ে দিতাম, এই কথাটা বলে ডাইরেক্টলি একদম টু দা পয়েন্টে পিন পিন করতে হতো যে যার যার টাকা নিয়েছো, যারা যারা চাইছে তাদের টাকাটা ফেরত দাও, যেটা আমি বলতে চাইছিলাম। টু দা পয়েন্টে রুনা লাইফস্টাইল এত ভালো বলেছে যে সত্যি তো, যারা টাকা ফেরত চাইছে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। আমি ভাবিনি। হ্যাঁ, প্রফেশনালিজম, এথিক্স সবসময় মানা যায় না। সবসময় এথিক্যাল কারেক্ট হতে হবে সেটা আমি বলিনি, কিন্তু প্রফেশনালিজম সেটা কিন্তু একটা অন্য জিনিস। যে আমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে মানে কাটা ছেঁড়া এমন করব না যাতে করে ভবিষ্যতে মুখ দেখাদেখি হলে লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়, ওরা ওই ওই ডিম আন্ডা এসব ছুটতে সব হাজির হয়ে যায়। এরকম ভাবে হোক, অন্তত কন্ট্রোভার্সি জোনটা আস্তে আস্তে ডেভেলপ করার জন্য সবাই এরপর লড়াই কমিয়ে, ব্লগাররা যেখানে মিথ্যা বলছে, রোস্টাররা যেখানে মিথ্যা কথা বলছে, যে রোস্টিংটা ভুল হয়েছে, টু দা পয়েন্ট ধরে ধরে এবার অন্তত অনেক তো হলো, অনেক দিন তো করলেন আপনারা, অনেক কিছুই তো হলো, আখেরে কিছু লাভ হলো।
কিছু তো হয়নি। শুধু ওই কদিন ধরে ওকে ছেঁড়াছিড়ি, ওকে ছেঁড়াছিড়ি, ওকে কাটাকাটি এই সমস্ত করলেন। করে কিছু হলো? কন্ট্রোভার্সি নামে গালাগালি, পার্সোনাল অ্যাটাক, কল রেকর্ডিং রিভিল। এই তো বলছেন। প্রবাসী ডেভস। একদম। এবার এটা থেকে বেরিয়ে আসুন না। কল রেকর্ডিং রিভিল। সবাইকে বলছি, আপ টু সঞ্জয় থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছি না। সঞ্জয়ের টিম, তার প্রচুর দিদিরা আছে, তারা সবাই। হিরণময় সাহা। হ্যাঁ, ব্যবস্থা নিয়েছি, ওর নামে এফআইআর হয়েছে। সেটাকে ফার্দার পিটিশন গেছে কোর্টের মধ্যে, যাতে করে ওটাকে যায়। সেটা অ্যাটাচমেন্টের জন্য আমি যা যা করণীয়, যে লিঙ্কটা দরকার তার, সেটা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে যা যা করণীয় সেগুলো, আহ, এখন বলবো না, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই তো দেখতে পেলেন, আমাদের এভিডেন্স যাতে করে সুন্দর করে রাখা যায়, তার জন্য আমাদের আহ, অমিত শাহজি এসেছিলেন, আমাদের হোম মিনিস্টার এসে, ন্যাশনাল হোম মিনিস্টার এসে, তিনি এভিডেন্স যাতে করে ট্যাম্পার না করানো যায়, এভিডেন্স নষ্ট যাতে না হয়, এবং এভিডেন্সকে যাতে করে পুলিশ প্রশাসন নেই, বা থানাগুলোতে ফোন খারাপ, সিসিটিভি খারাপ, সেদিন সিসিটিভি চলছিল না, বা আপনি ফোনে রেকর্ড করলেন, ক্যাপচার করলেন, সেগুলোকে যাতে করে সুরক্ষিত রাখা যায়, তার জন্য কিন্তু তিনি একটি ইনস্টিটিউট এখানে রেখে গেলেন। পরবর্তী দিনে এগুলো কাজে লাগবে তো। ঘোড়া বলছে তো, টাইম এলে তো ঘোড়া জানবে ইন্দু, ওটা তো এখন বলার কোনো কিছু নেই। কিছু জনকে দেখে তো মনে হয় যে এই জোনটা স্বাস্থ্যকর হবে। একদম। এই জর্নারটাকে যদি সত্যি সুন্দর করতে চান, অনেক কাটাছেঁড়া করার পর আজকের দিনে এসে এরপরে নিজেরা প্রতিশোধ না, স্পৃহা মনের মধ্যে না রেখে দিয়ে, একে অপরকে কাটাছেঁড়া করার নাম করে, এই যে ফ্রিডম অফ স্পিচের ধাজিয়া উড়িয়ে দিয়ে, এবার মনে হয় বন্ধুত্ব করার সময় চলে এসছে। গঠনমূলক আলোচনা, সমালোচনা, এগুলো করলে মনে হয় আপনাদের ক্যাপাবিলিটিস বা ক্যাপাসিটিস, ঠিক যেমন সোমা ধরিত্রী হাজারটা বিষয় নিয়ে করছে, করছে। এবার আপনারা দেখুন, সেটাকে পক্ষে করবেন না বিপক্ষে করবেন, সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। কন্টেন্টে থাকুন, কন্টেন্টে থাকুন, কন্টেন্টের নাম করে পার্সোনাল অ্যাটাকটা মনে হয় এবার বন্ধ হয়ে গেলে সবাই সকলের বন্ধু হবেন, এবং সকলে মিলে একত্রিত হয়ে একদিন একটা বড় পিকনিক সেলিব্রেট করে সবাই মিলে প্রত্যেকে আনন্দ উপভোগ করে জীবনগুলো কাটাতে পারবেন। হ্যাঁ, সঞ্জয়ের নামে আর মাত্র ৩টি কেস পড়ে আছে। তার মধ্যে, সত্যি, তার মধ্যে ৩টি কেসের মধ্যে ২টো কেস, একটা আমি করেছি, একটা ইপ্সিতা করেছে, একটা ধরিত্রী করেছে। এই ৩টে কেস আর টিকে আছে। সেই ৩টে কেসও তুলে নেব, আমরা তুলে নেব সঞ্জয়ের বিরুদ্ধে। তার কারণ সঞ্জয় কিছু হোক আর না হোক, ও নিজেই কিন্তু কারো হয়ে ঢাল হয়ে দাঁড়াতে গিয়ে নিজেকেও কোথাও ভিকটিম করে ফেলেছিল। কিন্তু ভিকটিমের জায়গা থেকে ও কি করেছে, মানে প্রতিবাদের শব্দটাকে একটু রূঢ় করে ফেলেছে, এবং মানুষ চিনতে ভুল করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওকে মিসগাইড করা হয়েছে, ওকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। আর সেই ভুল পথ ও আর নেবে না, আমি জানি সেটাও নেবে না। ওর প্রতি আশ্বাস, বিশ্বাস, ভরসা আমি রেখেছি। কিন্তু বাকিদের প্রতি, আমার টিম তো রয়েছেই, ধরিত্রী, সোমা, ইপসিতা, এরা তো রয়েছেই। তাই বাকিদের প্রতি আমার আর এক বিন্দু, ১ ইঞ্চি, যাদের মধ্যে এইটুকু গাটস নেই যে আমি মহিলা হয়ে, একটি মহিলা যে বাঁচার তাগিদে কঠিন লড়াই করছে, তার গোপন ভিডিওগুলোকে নিয়ে বাংলাদেশে পাচার করে দিয়ে সেই চ্যানেলের মারফত পোস্ট করিয়ে দেবার পর নিজেরা যে কত বড় ক্রিমিনাল, এবং ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গিয়ে একটা মেয়েকে মেলাইন করছি। কাল যদি আমার ভিডিওগুলো কেউ মুখ লাগিয়ে বাথরুম করে দিয়েছিল, আমিও সেম জোনে নিজেকে বিচার করে দেখি যে আমার উপর দিয়েও কি গেছে। আজকে আমাকেও ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে একসময়, তার কারণ, আর আমি সেই সমস্ত ঘোটালা পাকিয়ে সন্দীপকে শেষ করতে যাচ্ছিলাম।
তারা আর হোক, কিছু হোক আর না হোক, আমি না থাকলে সন্দীপকে কবেই শেষ করে দিত। যাই হোক, সেই সমস্ত কথা দুদিন পর আর কিছু এমন এমন কিছু হবে, তারা নিজেরাই বলতে বসবে, কানতে বসবে। কেসটা আছে, কেসটা শুধুমাত্র হোল্ড করা আছে। হ্যাঁ ম্যাম, অনেক লেট করে ফেললাম, একদম একদম অনেক অনেক লেট। হ্যাঁ, যারা আইন বোঝেন না, কানুন বোঝেন না, শুধু জানেন মুখ দিয়ে যাই শব্দ বলি না কেন, চিৎকার করে বলি না কেন, সেটা প্রতিবাদ হয়ে যাবে না। আমাকে ফোন করতো, আমি বিশাল মহান ব্যক্তি। মাই ফুট। অনেক ভুল চিন্তা ভাবনা নিয়ে অনেককে অনেক বড় বড় জায়গা বা দরজা দিয়েছিলাম। সেই জায়গাগুলো থেকে তাদেরকে নামাতেও বেশি সময় লাগেনি। তার কারণ মাথা বিক্রি করে দিইনি। মাথাটা বিক্রি করে দিইনি তাদের কাছে। বাঁচিয়েছি তাদের বিপদের দিনে, তাদের কাছে মাথা বিক্রি করে দিইনি। তাই যখন একজন অর্ধশিক্ষিত, অসভ্য, ইতর একজন শিক্ষিকা হয়ে নাম নিয়ে এসে বাই কনকল আমাকে ধরেছিল, আমি সঙ্গে সঙ্গে কেটে বেরিয়ে যাই। ধরিত্রীর ছেলে মৃত্যু কামনা করে, তাকে সাপোর্ট করে যখন দুজনে কানতে বসে যায় যে আমরা তো কিছু বলিনি, আমরা শুধু কলে নিয়েছিলাম, পরবর্তী দিনে তারাই আবার তার সাথে একত্রিত হয়ে যেতে পারে। তাহলে তারা যদি সেই অসভ্যটাকে যদি ক্ষমা করে দেয়, এবং সে নাকি বিশাল ভালো ভিডিও করছে, তাকে কমিউনিটিতে দেখে এসো, দেখে এসো, অন্য দেশের কমিউনিটিতে তুলে সে নাকি ধরিত্রীর ছেলে মৃত্যু কামনা করছিল, সেই কেসটা আমি ধরিত্রীকে করতে বারণ করেছিলাম এবং আমি করতে দিইনি। শুধুমাত্র তখন আমার হাতে ক্ষমতা ছিল, আছে, আজও আছে, সেটাও করতে দিইনি তাদের কথা শুনে, এবং তাদেরকে থামিয়েছিলাম। যে কি তোমরা কানতে কেন বসেছো, তোমরা তো কোনো অন্যায় করোনি। অনেক ক্ষমা করেছি, অনেক ক্ষমা। তাদের একের পর এক ভুলকে আমি ইগনোর করতে করতে তাদেরকে শেখাতে শেখাতে এসে বলার পরেও, তাদেরকে বলার পরেও তারা বুঝতে শেখেনি যে আমি কি অন্যায়টা করছি। আমাদের অন্যায়টা অ্যাকচুয়ালি কি এখনো পর্যন্ত তাদের মাথার মধ্যে ঢোকেনি, যে আমাদের অন্যায়টা কি। তারা এটা বুঝতে পারছে যে সব বোধহয় কন্টেন্ট, তাই না? আচ্ছা, আরেকটা কথা বলি, সবাই যখন কন্টেন্ট কন্টেন্ট ভাবছেন, একটু জিও ফাইবার লাগিয়ে নেবেন সবাই। এবার জিও ফাইবারের জন্য আবার জানতে চাইবেন না কি হলো। জিও ফাইবার, হ্যাঁ, জিও ফাইবার কিন্তু লাগাবেন। দেখুন তো এটা জিও ফাইবার লাগালে কি কি পাওয়া যায়। এই জিও ফাইবারে যদিও অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু জিও ফাইবার লাগালে মোটামুটি আপনার বাড়ি কানেকশন মোটামুটি বলছে। দাঁড়ান এক সেকেন্ড। অত্যন্ত ধন্যবাদ। ঠিক আছে, মানে যে খুলি। হ্যাঁ ম্যাম, যাও এখানে দাঁড়াও। নো একটি প্ল্যান দেখাচ্ছে, ফোন তো টাকা দেওয়া নেই কেন হবে। হ্যাঁ ম্যাম, কল করে বসি। প্রাইভেট দিয়ে বানিয়ে দিয়ে কিছু কারো কারো গলাটা চেনা চেনা লাগছে আপনাদের? হ্যাঁ, পে করবো। একটু চেনা চেনা লাগছে না? একটু একটু জিও ফাইবার প্ল্যানে একটা নাম্বার দেবো, কল করে করে দেখবেন তো কেউ ওখানে থেকে বসে, আপনাদেরই চেনা জানা কেউ বসে বেরিয়ে যাবে। ভালো করে শোনান ম্যাডাম, না আর শোনাবো না, এ শুনে নিতে হবে ব্যাক সাইডে করে। তো জিও ফাইবার প্ল্যানে ফোন করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু জানা যাবে, অনেক কিছু জানা যাবে। আর এসআর কে কি লিখেছে?
আমি ছোট বলে আমার কমেন্ট পড়ছেন না। আদিত্যর কমেন্ট পড়লাম একদম। আন্টি বলেছে আমাকে, কমেন্ট করেছে। থ্যাংক ইউ আদিত্য। জিও, হ্যাঁ একদম জিও জিও জিও। দিদিদের কোনটা গো, এখানে আছি। আচ্ছা, জিও ফাইবার প্ল্যান। হ্যাঁ, পেটুক বাঙালির ঘরকন্যা ঠিকই ধরেছেন। চাকরিটা আমার চলে গেছে বেলা শুনছো। যখন কাজ ধরি লাস্ট পর্যন্ত সেই লড়াইটাই করি, সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকি, সেই স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে থাকি। শর্মিষ্ঠ মুখার্জি বলছে আমার বাড়িতে জিও ফাইবার প্ল্যান আছে, তাহলে একটা নাম্বার দেবো, একটু কল করে কথা বলে জেনে নেবেন সে কেমন আছে। সোমা ওয়ার্ল্ড হাসছে। আমার ঘরে জিও ফাইবার আছে, কিন্তু চেনা জানা থাকলে আমায় 1 মাস ফ্রি দাও। কন্ট্রোভার্সি দেখবো বেশি বেশি। আচ্ছা, এবার একটু কমেন্ট পড়ে নি। যাই হোক, ও বলছে আমারও জিও ফাইবার আছে একদম। অনেকে আজকে লিঙ্কটাই দিইনি, না ভুলেই গেছি, অ্যাকচুয়ালি লিঙ্ক দিতে ভুলে গেছি, বুঝেছেন তো। যদি কেউ আসতে চান আসতে পারেন, অবশ্য আর থাকবো না। না পৌলমি, উনি আর একজনের স্ত্রী। উনি উনি একজনের স্ত্রী। সন্দীপের সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উনি আরেকজনকে বিয়ে করে নিয়েছেন, সুতরাং আর হয় না। সন্দীপের বাড়িতে থাক, গোপনে অনেক কিছু হওয়া যেতে পারতো, কিন্তু সে আর, আজ যেটা হয়ে গেছে সেটা কোনোদিনই আর কিছু করার নেই গো। সন্দীপ বলেছে না আপনাদের কাছে, এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো।